আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, কমার্স পরিবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের আলোচনা বিষয় বিবিএ অনার্স প্রথম বর্ষের ফাইন্যান্স অর্থাৎ ফিনান্স যে সাবজেক্ট, এই সাবজেক্টের সাজেশন প্লাস কি সলিউশন। আমরা এর আগে কয়টা অধ্যায় করতে হবে সেই বিষয়ে সাজেশন দিয়েছি। আজকে আমাদের কাজ কি, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমরা কি করব, সাজেশন প্লাস সলিউশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা এখানে 2023 সালের যে পরীক্ষাটা 24 সালে অনুষ্ঠিত হবে সেটারই আজকের ক্লাস। আমরা এখানে লিখে নিচ্ছি প্রিন্সিপাল অফ ফিনান্স সাবজেক্ট, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স, চ্যাপ্টার 2 শর্ট টার্ম ফাইন্যান্সিং একটা অধ্যায় আছে, স্বল্পমেয়াদী অর্থায়ন। সেই অধ্যায়ের কয়টা প্রশ্ন সমাধান করতে হবে? আমরা এখানে মোটের উপরে 9 থেকে 10টা প্রশ্ন লিখেছি। আশা করি বিগত সালে এই ধরনের প্রশ্ন আসছে, আমরা সাল পর্যালোচনা করে দেখতে পাই এইরকম প্রশ্ন আশা করা আসবে। সেম যে এই প্রশ্নই আসবে তা না, এই ক্যাটাগরির প্রশ্ন আসবে, মান চেঞ্জ করে আসতে পারে, আবার যদি ভাগ্য ভালো হয় এই প্রশ্নও আসতে পারে। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই যে কি ধরনের প্রশ্ন আসতে পারে। এই অধ্যায়ের বিশেষ করে 4টা নিয়ম বেশি আসে। এখানে আমরা লিখছি যে ট্রেড ক্রেডিট অথবা শর্ত দেওয়া থাকে, একটা কমার্শিয়াল পেপার, একটা কি কম্পেনসেটিং ব্যালেন্স, একটা ফ্যাক্টরিং। তো এবার আসি, এই অধ্যায় ভালো কিছু করার জন্য বা ভালো মার্কস পাওয়ার জন্য আমাদের প্রথম শর্ত হচ্ছে সূত্র মুখস্থ রাখতে হবে। আমরা এর আগে সূত্রের ক্লাস দিয়েছি, যারা সূত্র মুখস্থ নাই ওই ক্লাস থেকে সূত্রগুলো নোট করব, ক্লাস মুখস্থ করব, কখন কোন সূত্রটা হয় সেটাও লেখা আছে। তো এবার আমরা এইখান থেকে কিছু প্রশ্ন সমাধান করব। যেমন আমরা লিখছি বি পার্টের জন্য 3টা প্রশ্ন লিখছি, অ্যাকাউন্টিং 2018, ফাইন্যান্স 2018, ম্যানেজমেন্ট 2019। পাশাপাশি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 2015, 16, 18, 14, 20 আর 2017 সালে মার্কেটিং ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে 7 কলেজে যে প্রশ্নগুলো আসছিল সেই প্রশ্নটা আমরা সমাধান করব। পাশাপাশি আরো কিছু দেওয়া আছে। তো আমরা প্রথমে অ্যাকাউন্টিং 2016 সালের প্রশ্নটা একটু সমাধান করব, কারণ ধারাবাহিকভাবে আমরা একটু সমাধান করার চেষ্টা করব। 16 সালে যে প্রশ্নটা আসছে পাটে, এটা আসছিল যে এই পদ্ধতি অর্থাৎ ট্রেড ক্রেডিট। এর অধ্যায়ের প্রথম সূত্র হচ্ছে ট্রেড ক্রেডিট। যদি প্রশ্নে ট্রেড ক্রেডিট অথবা শর্ত দেওয়া থাকে তাহলে আমরা কোন সূত্র ইউজ করব? এপিআর সমান সিডিআর ডিভাইডেড 100 মাইনাস সিডিআর গুণন 360 ডিভাইডেড সিপি মাইনাস কি ডিপি গুণন সূত্রের 100। এবার আসি কেন সূত্রটা হবে। যদি প্রশ্নে এখানে পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে সিম্পল মেথড আর একটা কি কম্পাউন্ড মেথড। যদি প্রশ্নে সিম্পল অথবা কম্পাউন্ড কোনো কিছু বলা না থাকে, আমরা যে কোনো একটা পদ্ধতি করলে হবে, তবে আমরা সিম্পল পদ্ধতি করার চেষ্টা করব। আর যদি উল্লেখ করে দেয় কম্পাউন্ড তাহলে কম্পাউন্ড। এছাড়া যদি প্রশ্নে বলে যে ইআইআর তাহলে আমরা কম্পাউন্ড পদ্ধতি করব। যদি বলে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট তাহলে আমরা সিম্পল মেথড পদ্ধতি ফলো করব। তো এবার আসি আমরা 2016 সালে যে প্রশ্নটা আসছিল, আমি প্রশ্নটা একটু পড়তেছি। আমরা প্রশ্নের যাদের কাছে প্রশ্ন নেই আমাদের ক্লাস থেকে প্রশ্নগুলো দেখে নেবেন। তো এবার আমরা আসি, লিখছে যে এ ট্রেডার বাইস গুডস অ্যামাউন্টিং, টাকা কত 50,000, একজন ব্যক্তি 50,000 টাকা পণ্য কিনতেছে অন ক্রেডিট। অন ক্রেডিট শব্দের অর্থ কি বাকি, অর্থাৎ বাকিতে কিনতেছে। শর্ত দেওয়া আছে যে অফ ক্রেডিট আর 3/10, এন বাই কত 30, অর্থাৎ 3/10 এন বাই কত 30। এর মানে হচ্ছে যে যে ব্যক্তি কিনতেছে অথবা যিনি বিক্রি করতেছে, ক্রেতাকে একটা শর্ত দেওয়া হলো। ক্রেতাকে যে কি শর্ত, যে 30 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। ধরুন আপনি নিজে কারো কাছ থেকে পণ্য কিনলেন, আমি বিক্রেতা আপনি ক্রেতা, তাহলে আমি আপনাকে বললাম যে 30 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে, আপনি বাকিতে কিনছেন। সেই ক্ষেত্রে আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি যে 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। যদি আপনি 10 দিনের মধ্যে পরিশোধ করেন আপনাকে 3% ছাড় দেওয়া হবে। এইখানে আমরা প্রশ্নের প্রথম অপশন বলছে দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট, বলে দিছি কস্ট অফ ট্রেড ক্রেডিট। ট্রেড ক্রেডিট থাকলে আমরা এই সূত্রটা ইউজ করব, ট্রেড ক্রেডিট থাকলে আমরা এই সূত্র ইউজ করব। এখানে বলেনি সিম্পল কম্পাউন্ড, সরাসরি আমরা সিম্পল পদ্ধতি অর্থাৎ অ্যানুয়াল পার্সেন্টেজ রেটের এই সূত্রটা ইউজ করব। তাহলে এখানে আমরা মান বসাই, এই মানগুলো চেনা লাগবে। যে 3 কোনটা, ক্যাশ ডিসকাউন্ট রেট। আমরা আমাদের সূত্রের অধ্যায়ে আলোচনা করছি, ওখান থেকে দেখে আসবে যে কোনটার কোন মিনিং। 3 সমান কি ক্যাশ ডিসকাউন্ট রেট ডিভাইডেড 100 সূত্রের, আবার সিডিআর মানে কত 3 গুণন 360 সূত্রের, সিপি সমান হচ্ছে ক্রেডিট পিরিয়ড।
সর্বোচ্চ আমাকে সময় দেওয়া হয়েছে কতদিন, 30 দিন। এরকম প্রশ্ন আমরা হেয়ারে লিখে নিব, সিডিআর ইজ ইকাল টু কত, 3, অর্থাৎ ক্যাশ ডিসকাউন্টেড, নগদ বাট্টার হার 3% ছাড় দিবে। ডিপি হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড, কয় দিনের মধ্যে পরিশোধ করলে টাকা দিবে, কয় দিন, এখানে তো হচ্ছে 10 দিন, একটু দেখে নিই আবার, ঠিক আছে। এবার সিপি অর্থাৎ ক্রেডিট পিরিয়ড, সর্বোচ্চ পরিশোধের মেয়াদ কতদিন, 30 দিন। আর এপিআর ইজ ইকাল টু কত, হোয়াট, আমরা যদি মান বসাই 30 বিয়োগ কত, 10 গুণন 100, 3 ডিভাইডেড 97 গুণন, এখানে 360 থেকে যদি 20 দ্বারা ভাগ করি 18 আসে। কিভাবে 20 দ্বারা ভাগ করতেছি, 20 30 থেকে 10 বাদ দিলে 20, 20 দ্বারা ওটা যদি ভাগ করি 18 আসে, গুণন সূত্রের 100। এটা ক্যালকুলেশন, সেটা আমরা একবার একটু বসিয়ে দিচ্ছি, 55.62, 55.62%। আপনারা আরো দু একটা লাইন বাড়াই করবেন। তো এই ছিল প্রথম রিকোয়ার, 3টা রিকোয়ার আছে। দ্বিতীয় রিকোয়ার বলছে যে দ্য অ্যামাউন্ট পেবল অন দ্য 10 ডে, অর্থাৎ যদি 10 দিনের মধ্যে পরিশোধ করে, কয় দিন, 10 দিন, তাহলে আমাকে কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে আমরা তো জানি যে 10 দিনের মধ্যে পরিশোধ করলে আমরা 3% ছাড় পাবো, কয় পার্সেন্ট, 3%। আমরা একটু মুছে দিচ্ছি বিষয়টা, এরপরে পরেরটুকু করি। 2 নাম্বার রিকোয়ার, অর্থাৎ বি নাম্বার, 3টা রিকোয়ার আছে এখানে। আমরা এ নাম্বার করছি, বি নাম্বার ডিআইএসসিওইউএনটি ডিসকাউন্ট, অর্থাৎ 10 দিনের মধ্যে যদি পরিশোধ করি আমরা অবশ্যই ডিসকাউন্টের আওতায় পড়বো। কত টাকা, টোটাল আমাদের সেলস ছিল এই প্রশ্নে 50,000, অর্থাৎ লেনদেন হচ্ছে 50, তার উপরে শর্ত দেওয়া আছে 10 দিনের মধ্যে পরিশোধ করলে 3% ছাড় দিবে, অর্থাৎ 3% সমান 1500 টাকা। তার মানে আমাকে পেইড করতে হবে কত টাকা, অর্থাৎ লিখি অ্যামাউন্ট পেয়েবল, এই 50,000 থেকে আমরা 1500 টাকা মাইনাস করবো, তাহলে থাকবে 48,500 টাকা, অর্থাৎ এত টাকা পরিশোধ করতে হবে। এবার আসি 3 নম্বর অপশন, 3 নম্বর হচ্ছে দ্য অ্যামাউন্ট পেবল অন দ্য 30 ডে, অর্থাৎ 10 দিন ওভার করে যদি আমরা 30 দিনের মধ্যে বা 30 দিনের সময় তা পরিশোধ করি তাহলে কি হবে। 3 নম্বর লিখবো যে নো ডিসকাউন্ট, কেন, 10 দিন পার হলে এখানে কোনো ডিসকাউন্টের কাজ হবে না, সুতরাং লিখে দেবো কি নো ডিসকাউন্ট। অর্থাৎ অ্যামাউন্ট পেবল কত হবে তাহলে, সরাসরি 50,000 টাকায় পরিশোধ করতে হবে আমাদেরকে। এই ছিল 2016 সালের এই প্রশ্নটার সমাধান। আমি আশা করি আপনারা বুঝছেন, না বুঝলে কমেন্টে জানাবেন, আর এরপরে এই প্রশ্নটা 2-1 বার সমাধান দেখবেন, তাহলে বুঝে যাবেন। এবার আমরা অ্যাকাউন্টিং 2018 সালের প্রশ্নটা দেখে আসি। আচ্ছা, অ্যাকাউন্টিং 2018 তে যে প্রশ্নটা আসছিল আমরা এটা মুছে দিচ্ছি। অ্যাকাউন্টিং 2018 তে যে প্রশ্নটা আসছিল, তো এটা আমরা একটু পড়ি। লিখছে যে এ ফার্ম সেলস গুডস ফর টাকা 10 লক্ষ, একটা ফার্ম 10 লক্ষ টাকার প্রোডাক্ট বিক্রি করে বা পণ্য অন অ্যাকাউন্ট বাকিতে, শর্ত দেওয়া আছে 2 10 কত 30, অর্থাৎ এখানে আমাদেরকে শর্ত দেওয়া আছে 2 10 30, অর্থাৎ 30 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। যদি আমরা 10 দিনের মধ্যে পরিশোধ করি 2% ছাড় দিবে, অর্থাৎ 30টা কি সিপি, ডিপি কত 10, এটা কত 2। তাহলে এখন প্রশ্নে কি চাইছে, প্রশ্নে বলছে যে ইফ যদি 30% কাস্টমার, অর্থাৎ 30% কাস্টমার অ্যাকসেপ্ট ক্যাশ ডিসকাউন্ট অফার, হাউ মাচ প্রফিট উইল দ্য বিজনেস হ্যাভ টু অ্যাভয়েড বিফোর ট্যাক্স, মানে কত টাকা ছেড়ে দিতে হবে। আমরা তো বিক্রি করলাম, টোটাল আমরা বিক্রি করছি এখানে 10 লক্ষ টাকা, আমাদের এখানে সেলস ইজ ইকুয়াল টু কত 10 লক্ষ, তাহলে এই 10 লক্ষ সমান টোটাল আমাদের 100%, কত পার্সেন্ট, 100%, এতটুকু বিক্রয়। এর মধ্যে বলছে যে 30% কাস্টমার ক্যাশ ডিসকাউন্ট অফার গ্রহণ করে, তারা যদি 30% ব্যক্তি বা কাস্টমার যদি 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করে, তাহলে তাদেরকে আমরা কি করব 2% টাকা ছেড়ে দিব। তাহলে আমরা এখানে লিখবো যে ইফ 30% কাস্টমার ক্যাশ ডিসকাউন্ট অফার, ক্যাশ
অফার, তারপর আমরা লিখি, তাহলে প্রশ্ন আমি লাইনটা লিখে দেব, দ্য অ্যামাউন্ট, প্রশ্ন লেখা ছিল যে অন হুইচ প্রফিট টু বি অ্যাভয়েড, কতটুকু, তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করি। টোটাল সেল ছিল 10 লক্ষ টাকা, তার মধ্যে 30% কাস্টমার, 30% সমান কত, 3 লক্ষ টাকা। তাহলে এই 3 লক্ষ টাকার কাস্টমার 2% ছাড় পাবে, 2% সমান কত টাকা আসে আমাদের, যদি আমরা ক্যালকুলেশনটা দেখি, কত, 6,000 টাকা। অর্থাৎ 3 লক্ষ টাকার কাস্টমার, এরা 3 লক্ষ টাকা 10 দিনের মধ্যে যদি পরিশোধ করে, তাহলে আমাদেরকে 6,000 টাকা ছেড়ে দিতে হবে, তাদেরকে ছাড় দিতে হবে। এইটুকু আমাদের প্রফিটটা ট্যাক্স দেওয়ার পূর্বেই এরকম ছাড় দিতে হবে। এটা হচ্ছে এই প্রশ্নের সমাধান। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন। এবার আমরা আমাদের 2টা প্রশ্নের সমাধান হলে, এবার আমরা ফিনান্স 2018-তে যে প্রশ্নটা আসছে এটা সমাধান করব। এটা আমরা মুছে দিচ্ছি। প্রচন্ড গরম পড়তেছে। ফিনান্স 2018 যে প্রশ্নটা আসছে, আমরা লিখছি, প্রশ্ন লিখছে যে বলতেছে যে ক্যালকুলেট দ্য ইআইআর, অর্থাৎ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, এখানে উল্লেখ করে দিচ্ছে ইআইআর। তাহলে ইআইআর এর সূত্রটা কি, কোন ক্ষেত্রে ইআইআর, সবগুলারই ইআইআর হয়। এখন প্রশ্ন বলছে যে 1 নাম্বার, ক্রেডিট পারচেজ টাকা 1 লক্ষ, অর্থাৎ আমরা 1 লক্ষ টাকা যদি ক্রেডিট পারচেজ বাকিতে ক্রয় করি, টার্মস দেওয়া আছে কত, 2, 12, 30। আমরা একটু মুছে দিচ্ছি বিষয়টা। এখানে দেওয়া আছে 2, 12, কত, 30। তাহলে এখানে আমাদের মানগুলো কত হবে, ডিসকাউন্টেড 2, সর্বোচ্চ আমাদেরকে মেয়াদ দিচ্ছে 12 দিন, এখানে বসাবো কত, 30। তো এইখানে বলছে ইআইআর, তাহলে আমরা এখানে ইআইআর ইজ ইকুয়াল টু হোয়াট, তো আমরা অপশন হচ্ছে 2টা, এখানে এই নাম্বার বলছে যে ইআইআর কত হবে, তাহলে আমরা ইআইআর সূত্র লিখি, ইআইআর ইজ ইকুয়াল টু 1 প্লাস আই পাওয়ার কি, n-1 গুণন সূত্রের 100। তাহলে এখানে আমরা 1টা সূত্রে রেখে দিলাম, আয়ের মানটা আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করব, আমরা একটু আগে যে সূত্র লিখছি সেই সূত্রের প্রথম অংশ সমান আয়ের মান, দ্বিতীয় অংশ সমান এন এর মান, অর্থাৎ হেয়ারে লিখবো এভাবে করে আমরা পাশে, আই ইজ ইকুয়াল টু সিডিআর ডিভাইডেড 100 মাইনাস সিডিআর। তাহলে আমাদের সিডিআর কত, 2, 100 সূত্রের এই 2 সূত্রের, এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো কত, 0.0204। n is equal to 360 সিপি মাইনাস ডিপি। তাহলে 360 সূত্রের সিপি সমান কত, 30, ডিপি সমান কত দেওয়া আছে, 12। এটুকু ক্যালকুলেশন করে আমাদের n এর মান আসবে কত, 20। তাহলে আমরা এখান থেকে আয়ের মানটাও পাইলাম, n এর মানটা পাইলাম। আয়ের মান কত, এটা, n এর মান 20। তাহলে আমরা এখন সূত্রে মান বসাবো, 0.0204, পাওয়ার n এর মান কত, 20 মাইনাস 1 গুণন 100। এইটুকু যদি যোগ করি, 1.0204 পাওয়ার কত, 20 মাইনাস 1 গুণন সূত্রের 100। এটুকুর পাওয়ার ভাঙে মাইনাস করব, করার পরে 100 দ্বারা গুণ করবো। সরাসরি আমরা লিখে দিচ্ছি সময় স্বল্পতার কারণে, আপনি একটু ডিটেলস করবেন। 49.76% বেশি বিস্তারিত লিখতে গেলে ক্লাসটা বড় হয়ে যাবে, কারণ বড় ক্লাস বা দীর্ঘ সময় দেখতে বিরক্ত আসে। এবার আমরা বি নাম্বার সমাধানে যাব। বি নাম্বার বলছে যে ক্রেডিট পারচেজ ফেব্রুয়ারি 15 তারিখ, এটা আমরা একটু মুছে দিচ্ছি। সূত্র একই কাজ হবে, শুধুমাত্র বলছে কি ফেব্রুয়ারির কয় তারিখ, 15 তারিখ। যদি ফেব্রুয়ারি মাসে আমরা 15 তারিখে কিনি, কিন্তু পরিশোধ করবো কয় তারিখ, এখানে নির্দিষ্ট তারিখ বলেনি যে 30 দিন বা কয়দিনের মধ্যে। প্রশ্ন বলছে ক্রেডিট পারচেজ
ফেব্রুয়ারি 15, 2017, অর্থাৎ 2017 সালের যদি ফেব্রুয়ারি 15 তারিখে ক্রয় করি, টাকা কত? 50,000। টার্মস আছে 2/10, শর্ত আছে 2/10। তারপরে এখানে লিখছে যে এন্ড অফ মান্থ, মানে ওই মাসের শেষ তারিখ। তাহলে আমরা কোন মাসে কিনতেছি? ফেব্রুয়ারি মাস। আমরা জানি ফেব্রুয়ারি মাস কয় দিনে হয়? 28 অথবা 29, আমরা ধরলাম 28 দিনে। তাহলে আমরা কিনছি 15 তারিখ, পরিশোধ করার আমার টাইম দিচ্ছে এই মাসের শেষ তারিখ অর্থাৎ 28 তারিখ পর্যন্ত। তাহলে আমরা 28 থেকে যদি 15 মাইনাস করি, টাইম থাকে কত? 13। অর্থাৎ এই প্রশ্নে আমাদের সর্বোচ্চ মেয়াদ কত দিন? 13 দিন। আর এখানে ডিসকাউন্ট পিরিয়ড কত? 10 দিন। আর ডিসকাউন্ট রেট, ক্যাশ ডিসকাউন্ট রেট 2, অর্থাৎ 2%। 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ছাড় দিবে, 13 দিনের মধ্যে পরিশোধ করতেই হবে। এই ক্ষেত্রে আমার ইআইআর করতে হবে। তাহলে এইখানেও মান চেঞ্জ হয়ে যাবে, আমরা এটা ঠিকই থাকবে। এইখানে এসে কি হবে? আমার এখানে শুধুমাত্র 13, এখানে এসে করতে হবে 0। তাহলে আমরা 360-কে 13 থেকে 10 বাদ দিলে 3 থাকে, 3 দ্বারা যদি ভাগ করি, এখানে এন এর মান আসবে 120। কত? 20, 120। তাহলে এখানে আমরা আবার আগের মতো সূত্রের মান বসাই। 1 + 0.0204 পাওয়ার কত? 120 মাইনাস সূত্রের 1 গুণন 100। তাহলে 1.0204 পাওয়ার 120 মাইনাস 1 গুণন কি 100। আমরা এটুকু মুছে দিচ্ছি। তাহলে এখান থেকে আমাদের উত্তর কত আসে দেখি। 1028.38%। আপনি এটা চেক করে নেবেন, আমরা সমাধানটা দেখে বসাচ্ছি। তো এই ছিল ফিনান্স 2018 সালের প্রশ্নের সমাধান। এবার আমরা ম্যানেজমেন্ট 2019 সালের প্রশ্নটা যাব। আমরা ধারাবাহিকভাবে যাচ্ছি, আমরা টেট ক্রেডিট করছি, এবার আমরা ম্যানেজমেন্ট 2019 সালে যে প্রশ্নটা আসছে। আরো একটা প্রশ্ন আছে অ্যাকাউন্টিং 2016 সালে, এই যে এখানে লিখে একটু অ্যাকাউন্টিং 2016 তার একটা প্রশ্ন, ছোট প্রশ্ন আসছিল, তো সেটা আমরা একটু সমাধান করি কমার্শিয়াল পেপারের। এবার আমরা করব কি কমার্শিয়াল পেপার। প্রশ্নটা একটু পড়ি। প্রশ্ন লিখছে নাভানা কোম্পানি লিমিটেড হ্যাজ জাস্ট ইস্যুড টাকা 1 লক্ষ ওর্থ অফ কমার্শিয়াল পেপার। লেখা আছে প্রশ্নে কমার্শিয়াল পেপার, যত টাকা ইস্যু করে সেটাকে বলা হয় ফেস ভ্যালু। কত? 1 লক্ষ টাকা। এরপরে বলছে যে 90 দিন মেয়াদ, তাহলে ডিএম, এটার ক্ষেত্রে ডিএম লেখা হয় 90 ডেজ। এরপরে বলছে কি যে সেলস ফর টাকা কত? এটা হচ্ছে সেল ভ্যালু অথবা নেট সেল ভ্যালু, এসভি অথবা এনএসভি। কত? 97,000 টাকা। এরপরে লিখছে যে ডিটারমাইন দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, অর্থাৎ অ্যানুয়াল এপিআর, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট অথবা পার্সেন্টেজ রেট। তাহলে এই কমার্শিয়াল পেপার লেখা থাকলে আমাদের সূত্রের কাজ হবে এপিআর সমান সমান ফেস ভ্যালু মাইনাস নেট সেল ভ্যালু ডিভাইডেড নেট সেল ভ্যালু গুণন 360 সূত্রের ডিভাইডেড ডিএম ইন্টু 100। তাহলে ফেস ভ্যালু কত টাকা? যে টাকা ইস্যু করে 1 লক্ষ টাকা। নেট সেল ভ্যালু অর্থাৎ সেল ভ্যালু, যদি সেল ভ্যালু থেকে কোনো খরচ থাকে সেটা বাদ দিলে নেট সেল ভ্যালু। সুতরাং এখানে কোনো খরচ নয়, আমরা ধরলাম 0 টাকা, সেখান থেকে ওটা 97 থেকে 0 বাদ দিলে 97,000 টাকা থাকে, সরাসরি 97,000 টাকা ডিভাইডেড একই 97,000 টাকা গুণন 360 সূত্রের ডিএম, মেয়াদ কতদিন? 90 দিন। এর সাথে গুণন দিব কত আমরা? 100। তো এবার আমরা ক্যালকুলেশন যদি করি, এখান থেকে এটা বাদ দিলে 3,000 ডিভাইডেড 97,000 গুণন, এটা যদি কাটাকাটি করি 4 9 36 অর্থাৎ 4 হয় গুণন 100। এটার উত্তর কত আসে আমরা দেখি 12.36%। আপনারা ক্যালকুলেশন করে নেবেন 12.36%। যাদের এই অঙ্কগুলো করা নাই আগের সূত্রগুলো মুখস্থ করবো আর একটু 2-3 বার করে দেখবো, তাহলে বুঝবো ইনশাল্লাহ। আর যাদের করা আছে তারা তো ইজিলি পারবে ইনশাল্লাহ। এরপরে এই প্রশ্নে আমাদের কাছে চাইছি ইফেক্টিভ ইন্টারেস্ট অর্থাৎ ইআইআর। তাহলে আমরা একটু ইআইআর সূত্রটা দেখি। একটু আগে লিখছিলাম ইআইআর একই জিনিস, ইআইআর ইজ ইকুয়াল টু 1 প্লাস আই পাওয়ার n মাইনাস 1 ইন্টু কি 100। ওয়ানটা হচ্ছে সূত্রের,
আয়ের মান কি হবে, এই সূত্রের প্রথম অংশ অর্থাৎ এইটুকুর ক্যালকুলেশন মানে এই 3000কে 97 দ্বারা যদি ভাগ করি কত আসে আমরা একটু দেখি। আচ্ছা, আই ইজ ইকুয়াল টু এফ ভি মাইনাস এনএসভি ডিভাইডেড এনএসভি। 1,00,000 বিয়োগ 97 ভাগ 97। যদি আমরা ক্যালকুলেশন করি এখানে আসবে কত, 0.0309। এন এর মান কত, হয়তো 4 পাওয়া গেছে, আমরা এটাকে ক্যালকুলেশন করলে কত আসে, 4 আসে। তাহলে 0.0309 পাওয়ার কত, 4 মাইনাস সূত্রের 1 ইন্টু 100। এটা ক্যালকুলেশন আমরা করলে কত পাবো, উত্তর 12.94। এই ছিল কমার্শিয়াল পেপারের সূত্র। একটা হচ্ছে এপিআর অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, আর একটা কি এখানে বলছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। এবার আমাদের 2018 গেল ফিনান্স। আচ্ছা সরি, এটা আমরা 2016 সালের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট করছি প্রশ্ন। এবার আমরা ফিনান্স 2018 সালের প্রশ্নটা যদি সমাধান করি, ফিনান্সটা আমরা করছি। এরপরে ম্যানেজমেন্ট 2019 এর একটা প্রশ্ন আমরা এটা সমাধান করব। ম্যানেজমেন্ট 2019, আমরা এই যে এই প্রশ্নটা যে সমাধান করলাম, এই ম্যানেজমেন্ট 2019 একই রকম আমরা সমাধান করতেছি না, যাদের কাছে প্রশ্ন আছে আমরা নিজেরা প্র্যাকটিস করব। তো আমাদের বি পার্টের ছোট ছোট প্রশ্নগুলো সমাধান হলো। এর পরবর্তীতে আমরা বড় প্রশ্ন নিয়ে আসবো। সবাই আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।